সকাল মানে এখন একরকম শূন্যতা, কিচ্ছু বদলায় না। ঘড়িটা যেমন টিকটিক করে, আমিও তেমনি দিন কাটাই। ওহ, আজ যেন একটু বেশিই ঠান্ডা লাগছে। বৃষ্টি নেমেছে। রঞ্জনা, তুমি বেঁচে থাকলে হয়তো সকালটা এত একঘেয়ে লাগতো না। এমন বৃষ্টির সকালে নিশ্চয়ই তুমি ইলিশের বড়া করতে, তাই না? কি অবাক করা ব্যাপার, তাই না রঞ্জনা? একসাথে বাঁচার শপথ নিয়েছিলে, অথচ তুমি আমাকে একা করে চলে গেলে। রঞ্জনা, এত মিথ্যাবাদী তুমি। এমন বৃষ্টির দিনে তোমাকে খুব মনে পড়ে, খুব মনে পড়ে। আজ ইলিশ কিনতে হবে, অনেক বছর পর। আজ আবার ইলিশের বড়া খেতে খুব ইচ্ছে করছে আমার। বৃষ্টি শুধু জল নয়, সে বয়ে নিয়ে আসে পুরনো সময়, সে ভিজিয়ে দেয় পুরনো দিন। বৃষ্টি মানেই সব কিছু ধুয়ে যায়, শুধু পুরনো দিনের গন্ধটা থেকে যায় বুকের ভেতরে। মাছের গন্ধ। শেষ কবে যেন ইলিশ খেয়েছি মনেই পড়ে না। রঞ্জু, তোমার কথা মনে পড়ে গেল। সত্যি কথা বলতে সারাক্ষণই তোমার কথা মনে পড়ে। বুড়ো একটা মানুষ, দেখার কেউই নেই, তাই তোমার কথা ভেবেই দিন পার করি আর কি। তোমার মনে আছে এমন দিনে তুমি বলতে, ইলিশের সময় বাজার থেকে দেখে শুনে ভালো একটা ইলিশ আনবে। এখন এসব কেউ বলে না, কেউ বলে না এসব। যাই, একটু বাজারের দিকে যাই, দেখি আজ একটা ভালো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। নিজের ছায়াটাকেও আজকাল চিনি না, অথচ একটা সময় এই শরীরই ছুটে বেড়াতো গ্রামের হাটে, বৃষ্টির মধ্যে কাদা মেখে খেলা করত। আজ এই শরীরে কিছুই নেই, আছে কেবল এই প্রাণটা। যাই, তাড়াতাড়ি যাই, দেরি করে গেলে আর হবে না। বুকের ভেতরে হঠাৎ কিরকম একটা চিনচিন করে উঠল, আর পেটের ভেতরেও মোচড় দিল। খিদে লেগেছে। আর আজকের খিদাটা শুধু পেটের না, মনেরও। মাছের গন্ধে শুধু রান্নাঘর জেগে ওঠে না, জেগে ওঠে একটা সময়। এই বাজারটা যেন কালকের মতো চেনা, শুধু মানুষগুলোর মুখ পাল্টে গেছে, আর কিছুই তো বদলায়নি। সেই ইলিশ, সেই একই কোলাহল। ইলিশ লন, ইলিশ লন, ইলিশ লন, নদীর মাছ, নদীর মাছ, পেট ভরা ডিম, ইলিশ নন, ইলিশ, ইলিশ, ইলিশ লন। আজকের হাটে এমন ইলিশ আর পাইবেন না, আজকের হাটে এমন ইলিশ আর পাইবেন না, কয়ে দিলাম, কয়ে দিলাম। ওরে, এ গলাটা তো তুই মধুসূদন না? আরে কাকু না, এই যে গণেশ কাকু। আরে বাপরে, আপনি কখন বাজার আইলেন? কতদিন দেখি না আপনারে, মনে হইতাছে কয়েক যুগ পরে আপনার দেখা পাইলাম। বহু বছর তোরে, বহু বছর। হাঁটতেও কষ্ট হয়, তবে আজ ইলিশের গন্ধ পেয়ে ভাবলাম দেখি তোদের হাটে ভালো কোনো ইলিশ আছে কি না। আছে কাকু, আছে আছে। আমি থাকতে আর ভালো ইলিশ থাকবো না?
এই যে দেখেন একেবারে তাজা ইলিশ, পদ্মা থেকে ধরা, একেবারে চকচকা রূপালী ইলিশ। আপনারে আমার মনে আছে, আমি তো বাচ্চা ছিলাম তখন। আপনি বাজার আইলে মা কইতো, চুপ কইরা থাক, গণেশ মাস্টার আইছে। তোর মা শান্তিতে থাক, ওর আত্মা। সে তো আমাকে একদিন বলেছিল, মধু যদি মাছ দেখে বলে এটা ভালো হবে, তবে সেই মাছ কখনো খারাপ হতেই পারে না। মা ছিল সরল, আর আপনি আছিলেন মাছ চেনার হেডমাস্টার। এইটা দেখেন কাকু, পেট ভরা ডিম আছে, একেবারে টাটকা। ডিম দিয়া বড়াও খাইতে পারবেন। বড়া, জানিস বধু, এই বৃষ্টিতে মায়ের রান্নাঘরটা মনে পড়ছে রে। যেন দেখতে পাচ্ছি সরিষার কৌটাটা খোলা। মা বলছে, গণেশ, ইলিশ মাছের বড়া বানালাম রে, গরম ভাতের সাথে খাবি। গণেশ, আয় আয় রে গণেশ। এমন কথায় মনটা হালকা হয়ে যায় কাকু। এইটা নেন, আমি বাইসা আপনারে সব থেকে ভালো ইলিশটা দিছি, নেন এইটা। তার দাম কত রে? কাকু, আপনার যা ইচ্ছা আপনি দেন। আপনার লগে কি আমার টাকার সম্পর্ক? আমি কোনোদিন আপনারে দামে বাইন্ধা রাখি নাই। যে মাছটা হাতে পেলাম, এটা শুধু একটা ইলিশ না, এটা আমার ছেলেবেলা। আমার ছেলেবেলা এটা। ইলিশের গন্ধটা শুধু রান্নার না, এটা সময়ের গন্ধ। ছেলেবেলার দুপুর, কাদামাটির উঠোন, আর মায়ের হাতের রান্না। কই রে গণেশ, কই গেলি এই ভর দুপুরে? কতবার কইলাম কাদার মধ্যে দৌড়াইস না, তাড়াতাড়ি বাড়ি তাই কইতাছি। আহারে, এই ভাজা মাছের গন্ধে মন জুড়াইয়া যাইতাছে, যেন স্বর্গের খাওন। তুই কখনো ইলিশের বড়া খাইছস? আজ বানামু, খাইয়া দেখিস। যা, তাড়াতাড়ি হাত মুখ ধুইয়া খাইতে আয়, দেরি করিস না কইলাম। মা বলতো, বড়া বানালে মার আর কোনো তরকারি লাগতো না, শুধু এই বড়া দিয়েই পেট ভরে ভাত খেতে পারতেন তিনি। মা আজও তোমার বড়ার রেসিপি ভুলে যায়নি মা, আমার মনে আছে। ইলিশ বড়া শুধু একটা পদ না, এটা সময়ের সেতু। মা থেকে আমি, আমি থেকে আজকের এই শূন্য দুপুর। এই মাছটা ভালো হইছে রে, আরো ডিম আসিল, তাই তোর লাইগা বড়া বানাইছি। মাছটা ছোট, তাই পেট ভরা ডিম আসিল। তোর বাবার এমন ইলিশ বড়া অনেক পছন্দ আসিল, সরিষার তেল দিয়া অল্প কইরা পিঁয়াজ ভাজা। কি গন্ধে পেটের মধ্যে সুসা ঢুইকা গেল নাকি রে? দাঁড়া বাবা দাঁড়া, আর একটু দাঁড়া, তোরে এখনই খাইতে দিমু। এমন দিনে বড়া না খাইলে কি আমার মন ভরে রে? কিচ্ছু লাগে না, গরম ভাত আর একটু বড়া, এইটাই জীবন। মায়ের হাতের রান্নাই ছিল এক অন্যরকম মায়া। সেখানে শুধু স্বাদ ছিল না, ছিল গল্প, ছিল ভালোবাসা। মা, আমি ঠিক তোমার মতো করেই চেষ্টা করব মা। যখন কেউ আর আমাদের পাশে থাকে না, তখন কেবল স্মৃতিগুলোই আপন হয়ে পাশে দাঁড়ায়। নিজ হাতে আমি কখনো রান্না করিনি, রান্না করতো রঞ্জনা, আমি শুধু খেতাম।
কখনো বুঝিনি রান্নার গন্ধে কারো জীবনের গল্প লুকিয়ে থাকে। রঞ্জু, তুমি থাকলে আজ আমাকে এত কষ্ট করতে হতো না। তুমি আমাকে কষ্ট করতে দিতে না। কেমন করে এত সহজে সব পারলে তুমি? বলো তো, কেমন করে পারলে তুমি? এই মাছটা দেখো তো, ঠিক যেন তোমার মতো মুখ লম্বা। আর এর জন্যই এটাকে আমি বলি সক্রাটে মাছ, কারণ ওর অনেক কাটা। মাছের ভেতরেও চরিত্র দেখো তুমি। চরিত্র না দেখলে রান্না হয় নাকি? দেখতে হবে না কার জন্যে রান্না করছি। ও শুধু রান্না করতো না, ও গল্প করত, হেসে বলতো, এই বড়ার মধ্যে আমার মন আছে, সাবধানে খেয়েও। কিন্তু আমি হাসতাম, তখন বুঝতাম না এসব আসলে ভালোবাসা। দেখেছো রঞ্জু, আজ আমি একাই করলাম, ভুল করলাম, পুড়িয়ে ফেললাম। তোমার ওই হাসি মুখ, ওই কথাগুলো আজও আমাকে বাঁচিয়ে রেখেছে। মানুষ চলে গেলে জায়গা ফাঁকা হয়, কিন্তু তার কথাগুলো রয়ে যায়। সেই কথাগুলো আজও ভেসে আসে মাছের গন্ধে, কড়াইয়ের শব্দে, হৃদয়ের ভেতরে। ওহ, আবারও ভুল। এইটুকু কাজও আমি ঠিকঠাক করতে পারি না। রঞ্জু থাকলে হেসে বলতো, তুমি শুধু খাও, রান্না তোমার কাজ না। আর রান্নাটা আজ আমারই হয়ে গেছে, কারণ আমি একা। কাকু, আপনি ইলিশ ভাজছেন? হ্যাঁ, আজ অনেক বছর পর একটু সাহস করলাম। সাহস না করিলে এরকম গন্ধ আসে? আমি একটু মার্কেটে যাচ্ছিলাম, এমন ঘ্রাণ নাক দিয়ে ঢুকলো, ভাবলাম কে রান্না করছে। এরপর ভাবলাম কাকু ছাড়াই সরিষার তেলের এমন ঘ্রাণ আর কেউ আনতে পারবে না। তা গন্ধেই যদি চলে আসো, তাহলে তো রোজ রান্নাটাও করতে হবে। ঠিক, আমি গন্ধের পোকা কাকু। আমি খালি মায়ের হাতে আর আপনাদের প্রাচীন রান্নার গন্ধে পাগল। বড়া বানাতে গিয়ে ভুল করেছি, একটা পুড়ে গেল। মনে হচ্ছে হাতগুলো আর আগের মতো চলে না আমার। আরে কাকু, আপনি রান্না করছেন, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? এই যে এইভাবে উল্টাইতে হয়, আর এইভাবে উল্টাইলে বড়াও ভাঙে না। তুই অনেক বড় হয়ে গেছিস রে ঝুমা। বড় হয়েছি ঠিকই, কিন্তু এখনো বাচ্চাদের মতোই খাইতে ভালোবাসি। এই বড়া আমি নিজেও খেতে চাই, গরম গরম ভাতের সাথে। আমি ভেবেছিলাম একা খাবো, কিন্তু এখন মনে হচ্ছে এই রান্না ভাগ করে খাওয়ার মানুষ পেয়ে গেছি। বয়স যতই হোক, কেউ এসে হেসে পাশে দাঁড়ালে মনটা হালকা হয়ে যায়। আজ রান্না ঠিকঠাক না হলেও সময়টা ভালোই কাটলো। কাকু, আমি না থাকলে আপনার রান্না করা একদম বারণ, তবে বড়া ভাগ করে খাইতে পারবো, এইটা চুক্তি। হ্যাঁ রে মা, তুই শুধু খাবার খাওয়ালি না, আমাকে সুন্দর একটা সময় উপহার দিলি রে মা, সুন্দর একটা সময় উপহার দিলি। হ্যাঁ রে নিলয়, বল বাবা। বাবা, কেমন আছো তুমি? আমি আছি, এই তো বেঁচে আছি। তোর কি অবস্থা? দিনকাল কেমন চলছে? প্রচুর কাজ বাবা, দিনরাত কেমন করে যেন কেটে যায়।
মাঝে মাঝে তোমার কথা খুব মনে পড়ে বাবা। একটু ঠিক করে ফোন দেবার সময়ও পাই না, কাজের যে ভীষণ চাপ। বাবা, আমি ভাবছি আগামী সপ্তাহে কয়েকদিনের ছুটি নেব। তোমার কাছে আসব, একবার দেখা করা দরকার। অনেকদিন হয়ে গেছে, তাই না বাবা? তুই আসবি? তাই নাকি রে? কবে আসবি রে? কবে আসবি তুই? আজ রাতেই রওনা দেব, আর সকালেই বাসায় পৌঁছাবো। তোমার জন্য কি কিছু আনবো নাকি? না 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 না, কিছু আনতে হবে না, তুই এলেই হবে রে। একটা ফোন, একটা বাক্য, বাবা আমি আসছি, এরই এত শক্তি। এ যে বৃদ্ধ শরীরে এখনো কাঁপন তুলে দেয়, তা আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা বাবা, এখন রাখি। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রাখো, কেমন? ঠিক আছে, ভালো থাকিস। সাবধানে বাবা, সাবধানে আসিস। বয়স যতই হোক, বাবারা ছেলেদের জন্য অপেক্ষা করেই যায়। কেউ কথা রাখে না এই বয়সে। সময়, শরীর, আপনজন সব ব্যস্ত, সব দূরে। তবু আজ মনে হচ্ছে কেউ আসবে। বাবা, তুই সত্যি সত্যি এলি রে বাবা, সত্যি এলি তুই? হ্যাঁ বাবা, অনেক দেরি হয়ে গেছে আমি জানি, কিন্তু এবার আর যাচ্ছি না। আমি ভেবেছিলাম তুই আসবি না। ফোনটা বুঝি একটা ভদ্রতা ছিল তোর? না বাবা, এবার সত্যি বদলি হয়ে চলে আসলাম। এখানেই কাজ, এখানেই থাকবো, তোমার সঙ্গে থাকবো। এবার থেকে রোজ সকালে আমি তোমার জন্য চা করব, আর রাতে ইলিশের বড়া। বড়া করবি না বড়া পুরবি? যদি পুড়েও যায়, আমি জানি তুমি খেয়ে বলবে স্বাদ ভালোই হয়েছে। বাবা জানো, ছোটবেলায় মায়ের হাতের রান্নার চেয়েও তোমার হাতে ভাত মাখা খেতে আমার বেশি ভালো লাগতো। তুমি পাশে থাকলেই মনে হতো আমি নিরাপদ বাবা। তুই যখন ছোট ছিলি, তোকে চোখের সামনে না রাখলে আমার ঘুম হতো না। এখন তুই যখন বড় হয়েছিস, আমার থেকে কত দূরে থাকিস তুই। তোর জন্য খুব কষ্ট হয় রে বাবা, খুব কষ্ট হয়, খুব মায়া হয় তোর জন্য। এই গল্পের শেষে কান্না নেই, এখানে শুধু ফিরে আসা আছে। ছেলে ফিরে এসেছে, সময় ফিরে এসেছে, এবং আমি ফিরে পেয়েছি আমার নিজের জীবনকে। পানকুড়ি একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত যতীন বুড়োর দুই ছেলে ও তাদের স্ত্রী সন্তানেরা। যতীন বুড়ো মারা যাবার পর থেকে তারা দু ভাই যার যার সংসার নিয়ে আলাদা হয়ে যায়। একদিন যতীন বুড়োর বড় ছেলে রতন তার ছোট ভাইকে বলল, কিরে রাহাত, কই চললি রে? এই একটু হাটের দিকে যাচ্ছি দাদা, বাড়িতে বাজারঘাট কিছুই নেই। বাবা মারা যাওয়ার পর থেকে তো তেমন বাজারঘাট করা হচ্ছে না দাদা। ও আচ্ছা আচ্ছা, সে একটু না হয় পরেই যারে। তা তোর সাথে তো কিছু কথা বলতে চাচ্ছিলাম আমি। তোর কি একটু সময় হবে? কি যে বলো না দাদা, তুমি আমাকে কিছু বলবে, এতে সময় খুঁজছো কেন তুমি? তোমার যখন ইচ্ছে তুমি তখন বলবে আমাকে। বলছি যে, এতটুকু ছোট বাড়িতে তো আর দুই ভাই একসাথে থাকা যাবে না। যে কোনো এক ভাইকে বাড়ি ছাড়তে হবে রে। কি বলছো দাদা? বাড়িটা তো বেশ বড়। এছাড়া এতদিন তো এ বাড়িতে দিব্যি ভালো ছিলাম।
তবে এখন কেন থাকতে পারবো না দাদা? শোন, আমাদের ছেলে মেয়েরা বড় হচ্ছে, ওদের তো একটু ভালো পরিবেশ দরকার নাকি? যাই হোক, তুই বরং বাড়িটা ছেড়ে দে। ওই বাগানের ধারে আমাদের যে জমিটা আছে না, সেখানে একটা ঘর করে থাক। যা। এখন ঘর বানাতে গেলে তো অনেক টাকা খরচা। এত টাকা আমি কোথায় পাবো দাদা? এমনিতেও সংসারটা ভালোভাবে চালাতে পারি না আমি। আমার বলার কথা আমি বলে দিলাম, এবার দেখ তুই যাবি কি যাবি না। বাবা এই বাড়ি ঘর আমার নামে লিখে দিয়ে গেছে, আর ওই পাশের বাগানের জমিটা তোর। অবশ্যই তোকে ফাঁকি দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ তুই আমার ছোট ভাই, বুঝলি? বুঝেছি বুঝেছি দাদা, আর বলতে হবে না। আমাকে আর 2 দিন সময় দাও, আমি এখান থেকে চলে যাব। রাতে ঘরের ভেতরে জানলা ধরে বাইরের আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে রাহাত। কি জীবন ছিল আর কি হয়ে গেল। এই ভিটে আমার কত স্মৃতি জমা হয়ে আছে বাবা মার সাথে। কি করে যে ছাড়বো এই ভিটে আমি। কি গো, এইভাবে কি ভেবে চলেছ? রাত তো অনেক হলো, খাবার খাবে না নাকি? ছেলে মেয়ে দুটো খাবার সামনে যে বসে আছে। ভালো লাগছে না গো বিনুর মা, বাচ্চাদের নিয়ে তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার একটু শুতে দেরি হবে। ওগো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কোথায় যাবো বলো তো? 2 দিনের ভেতরেই বাড়ি ছাড়তে হবে, কিছু কি ভাবলে? হ্যাঁ ভেবেছি, জমিদারের সাথে কথা বলেছি বিনুর মা। বাগানটা তো বেশ বড়, বাড়ি করার জন্য কিছু অংশ জমি রেখে বাকিটুকু জমিদারের কাছে বিক্রি করে দেব। সে কি, জমি কেন বিক্রি করবে? বাড়ি করতে হবে না? বাড়ি না করলে বাচ্চাদের নিয়ে কোথায় থাকবো বলো? আচ্ছা ঠিক আছে, এখন চলো তো, কিছু মুখে দিয়ে তবেই ঘুমোবে, রাতে উপোস করতে নেই গো। ঠিক আছে বিনুর মা, তুমি যাও, আমি একটু পরে আসছি। রাহাত তার জমি থেকে কিছু অংশ বিক্রি করে বাকি অংশে ছোট করে একটা ঘর বানালো। বিনু ও বলাই নতুন বাড়ি পেয়ে খুব খুশি হলো। বাবা বাবা, এই বাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছে। ওই বাড়িতে খেলা করার মতো একটু জায়গা নেই, চাচা চাচি শুধু বকা দেয়। হ্যাঁ বাবা, এখন থেকে আমি আর বোন সব সময় খেলা করব, এখন আর কেউ বকবে না। হয়েছে হয়েছে, এবার থামতো তোরা, বাবা একটু অসুস্থ। বিনু বলাই, তোরা তোর রমেশ কাকা কি কি বল, বাবার বুকে ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি একটু ওষুধ দিতে। বাবার আবার কি হলো? এজন্যই বাবা মনে হয় কথা বলছে না। তাড়াতাড়ি চল ভাই, সন্ধে হতে চলেছে, একটু পরেই রমেশ কাকা তার দোকান বন্ধ করে দিবি। তারা 2 ভাই বোন চলে যাবার পর রাহাত তার স্ত্রীর হাত ধরে বলল, বিনুর মা, তুমি এ পর্যন্ত এ সংসারে অনেক কষ্ট করেছো, আমি তোমাকে কখনো একটু সুখের মুখ চোখে দেখাতে পারিনি। বিনুর মা, তোমার কি আমার উপর খুব অভিযোগ? হ্যাঁ, সি 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 সি, হে কি বলছো গো তুমি? তোমার কাছে এসে হয়তো বা আমি খাওয়ার কষ্ট করেছি, কিন্তু মনের দিক থেকে আমি পরিপূর্ণ সুখী। তোমার মতন একজন সৎ মানুষ পেয়ে আমি সত্যি সুখী। বুকের ব্যথাটা বেড়ে চলেছে গো বিনুর মা, আমি একটু ঘুমাই, আমার যে ঘুম পাচ্ছে। ঘুমিয়ে গেলে আমাকে আর ডেকো না বিনুর মা, কেমন? আচ্ছা তুমি ঘুমাও। কিছু সময় পর বিনু ও বলাই ফিরে এলো।
ডাক্তার কাকা তো ঘর বন্ধ করে দিয়েছে, তাকে পাইনি। বেশ রাত হয়েছে, এই জন্যই মনে হয় বাসনি। তোর বাবা ঘুমিয়েছে, সকালেই না হয় নিয়ে যাবো। তোরা হাত মুখ ধুয়ে পড়তে বস। পরের দিন খুব সকালে বিনু ও বলাই উঠে পড়ল। তারা হাতে হাতে তার মায়ের কাজে সাহায্য করছিল। একটু বেলা হতেই রিমা বিনু ও বলাইকে বলল, বিনু, বলাই, তোদের বাবাকে ডাক দে। এত বেলা হয়ে গেল, লোকটা এখনো উঠল না। কখনো তো এত বেলা করে ঘুমায় না। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। তুই থাক, মাকে সবজিগুলো কেটে দে, আর আমি যাচ্ছি বোন। বলাই ঘরে গিয়ে বাবাকে অনেক ডাকাডাকির পরও সে আর উঠল না। বলাই চিৎকার করে কেঁদে উঠতেই রিমা ও বিনু ঘরে এসে দেখল তার বাবা মারা গেছে। আশপাশের অনেকে এলো। রাহাতের শেষ সমাধি দেওয়া হলো। রিমার বাড়িতে নেমে এলো শোকের ছায়া। রতন ও তার স্ত্রীর নাম কাটাতে বিনুদের দেখতে এলো। থাক থাক, কেঁদে আর কি করবি রে বিনুর মা। এবার কান্নাকাটি রেখে সংসারের হালটা ধর। দুটো ছেলে মেয়ে কিনা ঘাড়ের ওপরে। এইটাই তো চিন্তা করছি গো দিদি, বাচ্চা দুটোকে নিয়ে যে কি করবো। কেঁদে আর কি হবে, যা হবার হয়েছে। যে যাবার সে চলে যাবে, কান্নাকাটি করলে তো আর ফিরে পাবে না তাকে। চলো গো, বাড়ি চলো। উঠোনে সরিষা দেওয়া, কতার মার গরু এসে আবার সরিষায় লাগবে। এক সপ্তাহ পার হলো। বাড়িতে যা কিছু ছিল তাই দিয়ে কোনো রকমে এই কদিন চলল। আজ তাদের বাড়িতে খাবার মতো কিচ্ছুটি নেই। ছোট্ট মেয়েটা একটু পর পর রান্নাঘরে গিয়ে পাতিল উল্টে দেখছে। বারবার কি দেখতে আসছিস রান্নাঘরে? দেখছিস না খাবার মতো কিছুই নেই। আমার যে খুব খিদে পেয়েছে মা, আর যে থাকতে পারছি না। তোর ভাই জমিদারের খেতে কাজ করতে গেছে, সন্ধে বাজার করে আনলে তারপর খাস। উফ, সন্ধে পর্যন্ত থাকা তো অসম্ভব। আমি বরং কোথাও গিয়ে দেখি কিছু পাই কিনা। বিনু বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে গেল। আম গাছ, জাম্বুরা গাছ, লিচু গাছ, সব গাছ খুঁজলো, কিন্তু কোথাও কোনো খাবার দেখতে পেল না। কত গাছই তো উঠলাম, কোথাও ফল নেই। সারাদিন মনে হয় না খেয়ে কাটাতে হবে। বাবা থাকলে হয়তো এত কষ্ট করতে হতো না। সারাটা দিন যায়, বিনু চাতক পাখির মতো বসে থাকে, কখন তার ভাই ফিরবে। সন্ধ্যার একটু আগে বলাই কিছু সবজি ও চাল নিয়ে বাড়ি ফিরে এলো। মা, ও মা, মা, ভাই এসেছে। ভাই, এত দেরি হলো যে তোর আসতে? আমি সে কখন থেকে পথ চেয়ে বসে আছি। নে, বাজারগুলো ধর আগে। কাজ শেষ করে আসবো তো। কাজ শেষ করতে করতেই তো সন্ধ্যা। এসেছিস খোকা? এই নে, এই জলটুকু খেয়ে নে। তোর কি খুব কষ্ট হয়েছে খোকা? না মা, আমার একটুও কষ্ট হয়নি। হ্যাঁ, তবে কিরে, থামলি কেন বল? মা, কাল থেকে জমিদার মশাই কাজে যেতে মানা করেছে। আমার কাজ নাকি তার পছন্দ হচ্ছে না মা। তুই তো ছোট মানুষ, তাই মনে হয় না করেছে। তুই চিন্তা করিস না খোকা, তোর বাবার যে গাভীটা আছে
না হয় সেটাই বিক্রি করে দেব। দেখি তাই দিয়ে কদিন চলা যায়। সে কি মা, বাবারা তো শাকের কাপিটা বিক্রি করে দিবে? পেটের যন্ত্রণার থেকে তো বড় কিছু হয় না রে মা। দে, বাজারগুলো আমাকে দে, রান্না হলে খেতে ডাকবো। যা যা খোকা, ঘরে গিয়ে বিশ্রাম নে। কি গো, যা বলেছিলাম কিছু ভাবলে নাকি? তা তো ভেবেছি। তোমার যে কাজ, শোনো, তোমার ভাই এখন বেঁচে নেই, সম্পত্তি তো আর হাতছাড়া করা যাবে না। ওদের দাঁড়িয়ে ওই সম্পত্তি আমাদেরই নিতে হবে। দাঁড়াতে গেলে আশেপাশের মানুষ কি বলবে? তার চেয়ে গাছ যদি শেকড় থেকে উপড়ে ফেলি তো কেমন হবে? না মানে? মানে ওদের ঘরে আজ রাতেই আগুন দেব, ওদের তিনজনকেই পুড়িয়ে মেরে ফেলবো। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বলো গিন্নি? বাবা, বেশ বুদ্ধি করেছো তো তুমি। সেদিন রাতে রতন ও তার স্ত্রী রিমাদের বাড়ি গিয়ে আগুন ধরিয়ে দিল। আগুন চারিপাশে দাউ দাউ করে জ্বলতে লাগলো। হঠাৎ বিনু ঘুম ভেঙে দেখলো বাইরে আলো। কি ব্যাপারটা কি? বাইরেও তো কিসের আলো? ভাই ভাই, উঠে দেখ না, বাইরে কিসের আলো? মা, ওমা ওঠো না। কিরে মা, কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? মা দেখো না, বাইরে কিসের যেন আলো, আর ঘরের ভেতরটাও কেমন গরম লাগছে। মা, হোমা, তাই তো, চল তো বাইরে কি দেখি। হায় 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 হায়, এ তো আমার বাড়িতে আগুন ধরে গেছে। এ কি সর্বনাশ হলো খোকা, তাড়াতাড়ি জল নিয়ে আয়। বিনু, বিনু জল দে, আমি ঘরের ভেতর থেকে আসছি। মা, ঘরে যেও না মা, ঘরে যেও না। কি করতে যাচ্ছ ঘরে তুমি মা? তোর বাবার শেষ স্মৃতি একটা দুল ছিল রে বাবা, ওটা নিয়েই ফিরবো। রিমা ঘরের ভেতর গিয়ে দুল নিয়ে আর বের হতে পারলো না। চারিপাশ থেকে জ্বলন্ত আগুন তাকে ঘিরে ধরলো। তাদের দু ভাই বোনের চোখের সামনে তাদের মা জ্বলতে লাগলো। দু ভাই বোনের চিৎকার শুনে আশপাশের সব মানুষ সহ তার চাচা চাচিরা ছুটে এসে জড়ো দিতে লাগলো। না না, বিনু বলাই, আমি আমি আর ফিরতে পারলাম না। মা, মা, জল দাও, সবাই জল দাও। বাঁচাও আমার মাকে, কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমার মাকে কেউ। অবশেষে রিমারও মৃত্যু হলো। আশপাশের লোকেরা তাদের দু ভাই বোনকে সান্ত্বনা দিতে লাগলো। কাঁদিস না তোরা, যা হবার তা তো হয়েই গেছে, তোদের মাকে তো আর ফিরে পাবি না। এরা অনেক ছোট মানুষ, এদের মা বাবা দুজনেরই অকাল মৃত্যু হলো। এবার এদের কে দেখবে? কে দেখবো আবার? ওর চাচা চাচি আছে না, তারাই দেখবো। দুই বোঝা টানার মতো সাধ্যি আমাদের নেই, ওরা ওদের মতো কাজ কাম করে খাবে। এই তোরা থাম, থাম তো, যা আপাতত গোয়াল ঘরে ঘুমা। তোরাও ঘুমা, আর আশেপাশে মানুষদেরও একটু ঘুমাতে দে, পরেরটা পরে ভাবা যাবে। দুদিন পর পরই যে এদের কি হয় যত সব। গিন্নি, চলো চলো, মাথাটা বড্ড ব্যথা করছে, চলো। সবাই যে যার মতো বাড়ি ফিরে গেল।
সেদিনের রাতের পর থেকে তাদের দু ভাই বোনের জীবনে নেমে এলো কঠিন সময়। মাথার উপর ছাদ নেই, পেটে কোনো খাবার নেই। এবাড়ি ও বাড়ি খাবার চাইতে গেলেও দেখতে হতো মানুষের মুখের ছামটি। কারো কাজে গেলে ঠিকভাবে পারিশ্রমিকটাও দিত না। এইভাবেই কেটে গেল 2 মাস। ভাই, এভাবে আর কতদিন চলবো আমরা? না খেতে পেয়ে যে আমরাও মরে যাব ভাই। বোন, রামু কাকা বলেছিল নদীর ঘাটে যেতে। সে তো নদী থেকে মাছ ধরে, তার সাথে কাজ করলে রোজ 50 টাকা করে দেবে বলেছে। তাহলে যা ভাই, দুবেলা না হয় এক বেলায় খাবো না। এই যন্ত্রণা যে আর সহ্য হয় না ভাই। কাল সকাল থেকেই যাবো রে বোন, তুই ঘুমা। আজ 2 মাস এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছি। চাচা চাচিরা একটা বারের জন্য খোঁজ নিল না। আমাদের দুঃসময় জেনে সবাই আমাদের ছেড়ে চলে গেল রে। বাবার গাভীটাও চুরি চুরি করলো। আমাদের আপন বলতে আর কিছুই থাকলো না। জানি না উপরওয়ালা আমাদের কিসের পরীক্ষা নিচ্ছে ভাই। বলাই বাবা, মন দিয়ে কাজ করিস। তোর বাবা খুবই ভালো মানুষ ছিল রে, এজন্যই তোকে কাজ দিলাম। তোদের দেখে আমার খুব মায়া হয় রে, খুবই মায়া হয়। করবো চাচা, খুব ভালোভাবেই কাজ করব। আমাকে শুধু পেটে ভাতে খাবারের জন্য রোজ কিছু টাকা দিও, কেমন? এইভাবে কেটে গেল আরো 6 মাস। বলাই বেশ ভালোভাবে কাজ শিখে গেল। সে খুব ভালো মাছ মারতে পারত। আর অল্প অল্প করে টাকা গুছিয়ে নিজে জাল কিনে জমিদারের থেকে নৌকো ভাড়া নিয়ে নিজে মাছ ধরে সে হাটে বিক্রি করত। আর থাকার মতো একটা ঘরও করেছিল। ভাই, আজ মা থাকলে কত খুশি হতো। আজ আমাদের ঘর হয়েছে, দুবেলা দুবার ভালোভাবে খাবার খেতে পারছি। হ্যাঁ রে বোন, ওপরওয়ালার সিদ্ধান্ত হয়তো এটাই ছিল। তুই কাজ গুছিয়ে বিশ্রাম নে, আমি চললাম নদীতে। আজ একটু সকাল সকাল আসিস ভাই, তোর জন্য খাঁটি দুধের পায়েস রান্না করব। ঠিক আছে, আসবো রে। বলাই আজ মাছ ধরতে নদীর ওপারে গেল। সে জাল ফেলতে ফেলতে দেখল দূরে কিছু একটা ভেসে আসছে। কি ওটা? কি ভাসছে? মানুষের মতো দেখা যাচ্ছে। হাবুদা, ও হাবুদা, হাবুদা শুনছো? ও হাবুদা। হ্যাঁ বলাই, বল, কিছু বলবি নাকি? হাবুদা দেখো, ওই যে মাছ নদীতে কিছু একটা ভাসছে গো। একবার আসবে আমার সাথে নৌকাটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তুইও আয়, তুই আয়। হাবু ও বলাই কাছে গিয়ে দেখল একজন মানুষ ভাসছে। এ কি? এ তো একটা মহিলা মানুষ গো। বেঁচে আছে না মারা গেছে? আগে নৌকাতে ওঠা, তারপর দেখা যাবে। তারা দুজন মানুষটিকে ধরাধরি করে নৌকোয় তুলল। বলাই শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে দেখল। হাবুদা, ইনি তো বেঁচে আছে। তাহলে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যা বলাই, আমার আজ ফিরতে দেরি হবে। ইনাকে একটা ডাক্তার দেখা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। বিনু, ডাক্তার তো ওষুধ দিয়ে গেল। তুই কিছু রান্না করে ইনাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়িয়ে দে, কেমন? ভাই, ইনি দেখতে একদম আমাদের মায়ের মতোই। এনাকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ছে ভাই। চুপ থাক বোন, দেখ ইনি কাঁদছে। মা, ওমা শুনছো? তুমি কাঁদছো কেন? ওঠো মা, কিছু খেয়ে নাও মা। মা, তুই আমায় মা বলে ডাকলি? কিছু মনে করো না, আসলে আমাদের তো মা নেই। আমাদের মা বাবা মারা গেছে। তুমি তো আমাদের মায়ের মতো দেখতে, তাই হয়তো।
কেউ মায়ের শূন্যতায় আছে, আর কেউ সন্তানের শূন্যতায়। তুমি নদীতে ভেসে আসলে কি করে? যদি মারা যেতে? আমি তো ভেবেছিলাম তুমি মারা গেছো। মারা যাবার জন্যেই তো নদীতে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু তোরা আর মরতে দিলি কই? মামা মামা মানে? ছেলে বউয়ের কাছে বোঝা হয়েছিলাম রে বাবা। ছেলে আমাকে শহরে আনার নাম করে মাঝপথে ফেলে দিয়ে যায়। দুদিন সেখানে বসেছিলাম, মনে হয় খোকা আসবে খোকা আসবে, কিন্তু কিন্তু সে আর আসেনি। তাই নদীতে ঝাঁপ দিই। যাকে পেটে ধরলাম তার কাছেই যদি বোঝা হতে হয়, এই জীবন রেখে আর লাভ কি? আজ থেকে তুমি আমাদের মা, তুমি এখন আমাদের কাছে থাকবে। উপরওয়ালাকে বলতাম আমাদের মাকে ফিরিয়ে দিতে। আজ তাই হয়তোবা তিনি আমার মাকে আমার কাছে পাঠিয়েছে। বিনু ও বলাই রমাকে আস্তে আস্তে সুস্থ করে তুলল। রমাও সুস্থ হয়ে তাদের দু ভাই বোনকে মায়ের মতোই স্নেহ করত। রমা সংসারে খুব পরিশ্রম করত। সে হাঁস মুরগি গরু ছাগল পালতে শুরু করলো। রমা আসার পর থেকেই বলাই সংসারে যতটুকু অভাব ছিল সেটুকুও কেটে গেল। সংসারে অভাব অভাব অভাব, কাজ করার মুরদ নেই, পড়ে থাকলো শুধু এই ভিটেটুকুই। ওই দিকে দেখো, বলাইয়ের সংসার সোনার সংসার, কি নেই ওদের। ওদের কথা বলো না। ওর যে মা এসেছে খুবই সংসারী, তার মতো হয়ে নিজে সবকিছু গুছিয়ে নাও। হ্যাঁ, দুনিয়ায় সবাই শুধু সংসারী, শুধু তুমি ছাড়া। কত করে বললাম ওদেরকে মেরে ফেলো, ওই ভিটেটুকু নাও, বিক্রি করলেও তো কিছু টাকা পাওয়া যেত। গিন্নি, নিজেদের ভেতরে ঝগড়া করে লাভ নেই। চলো আজ রাতেই ওদের তিনজনকে মেরে ফেলি, তাহলে ওদের সব জিনিস আমাদের হয়ে যাবে। ঠিকই বলেছো। আজ রাতে সুপি সুপি গিয়ে ওদের খাবারে বিষ দিয়ে দেব, যেন ওরা তিনজনেই মরে। কথা বলতে বলতে কমলা নাক দিয়ে টেনে ভালো করে নিঃশ্বাস নিতে নিতে বলল, কি গো, কোথা থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে গো? গ্যাসে কিছু চাপিয়েছিলে নাকি? হ্যাঁ, তরকারি দিয়েছিলাম, ভুলে গেছি তো। তাড়াতাড়ি চলো, মনে হয় ঘরে আগুন লেগেছে। ওগো, সব শেষ। এবার কি হবে গো? বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। বাঁচার যে আর কোনো পথ নেই। পাপ করলে পাপের ফল পেতেই হয়। পাপ করলে পাপের ফল পেতেই হয়। রতন কমলার চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলো, কিন্তু তাদের শেষ রক্ষেটা হলো না। জ্বলন্ত আগুনে তারা ঝলসে গেল। মাংসটা সেই স্বাদ হয়েছে মা। সত্যি আমার মায়ের হাতে জাদু আছে। দেখতে হবে না কাদের মা? ও মা, আমাকে আরো 2 টুকরো মাংস দাও। তাদের তিনজনের খুশির ভেতর হাজির হলো মাথায় ঝাঁকড়া চুল, ছেঁড়া কাপড় পরিহিতা এক ছেলে। রমা কিছুক্ষণ নির্বাক হয়ে ছেলেটির দিকে চেয়ে রইল। মা গো, মা, আমারে ক্ষমা কইরা দাও। অনেক খুঁজে তোমার সন্ধান পাইছি এইখানে মা। মা, আমারে ক্ষমা কইরা দাও মা। কি করতে এসেছিস এখানে? মা গো, তোমারে সেই দিন অমনে কইরা ফালাইয়া যাওয়ার লেগা ওপরালা আমারে ক্ষমা করে নাই। সব কিছু শেষ মা, সব শেষ আমার। আমার বউ আমার কাছ থেকে জমি অর্থ সব লিখাইয়া নিয়া বাড়ি থেকে বাইর কইরা দিছে। 1.5 বছর আগে বাইর করছে মা। সেই থেকে আমি পথে পথে ঘুরতেছি। পাপ নিজের পাপ কেউ ছাড়ে না, যেমন কর্ম তেমনি তার ফল। এদের দেখ।
এরাই আমার সন্তান। এদের পেয়ে আমি সন্তানের দুঃখ অনেক আগেই ভুলে গেছি। ফিরে যা, তুই ফিরে যা। মা, শোনো মা, মা, ও মা। তোর মুখ থেকে আমি মা ডাক শুনতে চাচ্ছি না। চলে যা, চলে যা এখান থেকে। বলাই বিলু, ঘরে দরজাটা দেখিয়ে দে। কুকুরের গা থেকে পচা গন্ধ বেরুলে দরজাটা লাগিয়ে দিতে হয়। সুজন হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রমা বলাই ও বিনুকে পরম যত্নে বুকে টেনে নিল। সে বাকিটা জীবন তাদের সাথে কাটানোর শপথ করল। জন্ম না দিয়েও মা হওয়া যায়। সম্পর্ক শুধু রক্তেরই হয় না, মনের সাথে আত্মার সম্পর্কও হয়। পাপ করলে পাপীরা অবশ্যই শাস্তি পায়। উপরওয়ালা পাপের শাস্তি থেকে কাউকেই ছাড় দেয় না।